হ্যালো ফ্রেন্ড, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শেয়ারের প্রাইস কিভাবে নির্ধারণ করা হয় বা কে নির্ধারণ করে এবং কিভাবে নির্ধারণ করা হয়। ওকে? সেটা নিয়ে আমরা কথা বলবো। তো দেখো আমরা যখন যেকোনো অ্যাপস ইনস্টল করি, তাই না? আমরা গ্রো ইনস্টল করি বা অ্যাঞ্জেল ওন ইনস্টল করি বা যেকোনো ইনস্টল করি। আমাদের কাছে কিন্তু অপশন থাকে একটা বাই, একটা সেল। অর্থাৎ আমরা যখন বাই করব তখন আমরা হয়ে যাবো বায়ার আর যখন আমরা সেল করব তখন আমরা হয়ে যাবো সেলার। এখানে প্রাইসটা কিন্তু কোম্পানি নির্ধারণ করে না। কোম্পানি ইনিশিয়ালি একটা স্টেজে যখন আইপিও আসে সেখানে তার ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম দিয়ে যেটা লঞ্চ হলো সেটা। এবার যদি সেই প্রাইস সেই শেয়ারটা বা সেই স্টকটা যখন কেনার জন্য ভিড় লেগে যাবে। কখন ভিড় লাগবে? যখন মার্কেটে নিউজ আসবে। তাহলে যখন ক্রেতার পরিমাণ মানে বায়ারের সংখ্যা বেশি হবে তখন কি হবে? আমাদের শেয়ারের প্রাইস আপ হবে। তো এখানে সিম্পল হিসাব দেখো আমরা যদি এখানে বায়ার এখানে সেলার করি। তো এবারে যখন আর আমরা যদি এখানে প্রাইসটাকে ধরে নিই, ওকে? তাহলে যখন বায়ারের পরিমাণ প্লাস হবে অর্থাৎ বায়ার গ্রেটার দ্যান সেলার, এফেক্টে কি হবে? না আমাদের প্রাইসটা কিন্তু তখন আপ ট্রেন্ডে যাবে। ওকে? তাহলে আমাদের প্রাইসের চার্ট যদি আমরা ধরি, যখন আমাদের বায়ারের পরিমাণ বেশি হবে তখন কিন্তু প্রাইস আপ ট্রেন্ডে যাবে। আর ঠিক অপোজিট ডাইরেকশনে যদি সেলার গ্রেটার দ্যান বায়ার হয় তাহলে কিন্তু প্রাইসটা আমাদের ফল করবে। অর্থাৎ সেলার এক্ষেত্রে আমাদের প্রাইসটা ফল করবে। এবারে মার্কেটে বায়ার কখন এগ্রেসিভ হবে, সেলার কখন এগ্রেসিভ করবে। তো সেইটা কিন্তু ডিপেন্ড করবে অনেকগুলো বিষয়ের উপরে। তার মধ্যে একটা যেমন কোম্পানির কিছু ফান্ডামেন্টাল বা কিছু নিউজ থাকে, তার সাথে জিওপলিটিক্যাল কিছু ইস্যু থাকে এবং এখানে বড়, বড় ইনস্টিটিউট বা তোর মিউচুয়াল ফান্ড বা অন্যান্য যারা ইনস্টিটিউট আছে বড়, বড় তাদের ফুটস্টেপের উপরেও ডিপেন্ড করবে। তো এইসব বিষয়গুলোর উপর কিন্তু এই প্রাইসটা ভ্যারি করবে। তাহলে আমরা এটা আরেকটু ভালো বা একটু ডিপে গিয়ে অ্যানালিসিস করব কিভাবে এই বায়ার আর সেলার রিলেশনটা করে। তো তার জন্য দেখো আমরা যেটা নেবো সেটা হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই গ্রাফ। ওকে? তো এখানে আমাদের যেটা থাকে সেটা প্রাইস আর এখানে থাকে কোয়ান্টিটি। ঠিক আছে? তাহলে এবার বলো মানে সেলার যারা আছে, মানে আমরা যারা সেলার কখন আমরা বিক্রি করতে চাই? যখন আমাদের প্রফিটেবিলিটি থাকে বা শেয়ারের প্রাইসটা বেশি দেখায় আমাদের পোর্টফোলিওতে, তাই না? মানে ৳৫ ৳১০ যে শেয়ারটা ছিল সেটা যখন বেশি দেখায় তখন আমরা কিন্তু সেটা সেল করব। অর্থাৎ যত বেশি প্রাইস আমরা সেল করব তত কিন্তু আমাদের প্রফিট হবে। তার মানে যদি এখানে প্রাইস হয় তাহলে আমাদের কি হবে? কোয়ান্টিটি বাড়বে। যদি প্রাইসটা আবার বেড়ে যায় তাহলে তখন কি হবে? আরো সেলের পরিমাণ বাড়বে। আর যখন আরো বাড়বে তখন কোয়ান্টিটি আরো বাড়বে। তাহলে আমরা এখন যদি এই পয়েন্টগুলো যোগ করি, তো আর এই পয়েন্টগুলো যদি আমরা যোগ করি তাহলে এইটা হয়ে যাবে আমাদের সাপ্লাই। ঠিক আছে? অর্থাৎ যত মার্কেটের দাম বাড়বে তত কি হবে? সেলারদের পরিমাণ যারা সেল করে আরকি, তারা বেশি পরিমাণে সেল করা শুরু করবে। ঠিক আছে? ঠিক অপরদিকে যদি বায়ারের কথা ভাবি তাহলে সেখানে কিন্তু আমরা রিভার্স একটা নেবো। কিন্তু এই পলিসিটা সবসময় মার্কেটে আমাদের চলে না। তাই না? তো সেটা আমরা দেখবো অনেক সময় কি হয়। তো ভিডিওটা হয়তো একটু বড় হবে কিন্তু আমরা একটু ডিটেইলস যাবো কারণ আমরা প্রো ইনভেস্টর হতে চলেছি, তাই না? তো এর জন্য কিন্তু আমাদের একটু সময় দিয়ে শিখতে হবে। এবারে আমরা চলে আসি দেখো একটা বায়ারের সেন্টিমেন্ট কি হয় যখন আমরা কখন বাই করি? যখন প্রাইসটা ডাউন থাকে, তাই না? আর স্টক মার্কেটে কিন্তু মেন্টালি স্টেবিলিটি থাকা খুব দরকার। অর্থাৎ ইমোশনাল হয়ে আমাদেরকে ট্রেডিং করলে মানে ইনভেস্টমেন্ট করলে চলবে না। ট্রেডিং করি বা ইনভেস্ট করি যাই করি না কেন আমাদের ইমোশনাল হওয়া যাবে না। এটা যখনই তুমি ইমোশনালি মানে আমরা যখন ইমোশনালি ট্রেড করব তখনই কিন্তু নাম্বার অফ ট্রেড বেশি হবে, চার্জেস বেশি হবে। আমাদের প্রফিটের পোরশন সব ব্রোকার আর গভর্নমেন্টের ঘরে যাবে। ঠিক আছে? তো সেইটা আমাদের কিন্তু করা যাবে না। যেটা আমি করেছি। ওকে? তো সেই মিস্টেক গুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো যাতে এই মিস্টেক গুলো তোমরা রিপিট না করো। তাহলে সিম্পল দেখো যখন আমরা কিসে একটা বায়ার যখন আসবে তো বায়ারের কি হবে? যখন প্রাইসটা কম থাকবে তখন কি হবে এদের? আমাদের বায় বায় বেশি করতে চাইবে। ঠিক একইভাবে যখন প্রাইসটা আরেকটু বাড়বে তখন কিন্তু এরা
মানে আমার বায়ার যারা আছে আমাদের বাইং পাওয়ারটা লেস হবে। তো এইভাবে আমরা এই পয়েন্টগুলোকে যদি আমরা যোগ করে নিই, এইটা যেটা পাবো আমাদের ডিমান্ড গ্রাফ, যেটা ইকোনমিক্সে আছে। তো একটু আমরা ডিপলি শিখবো যাতে কি হবে আমাদের ভিউটা ক্লিয়ার হয়। ওকে, তো তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি, যখন প্রাইস ইনক্রিজ হয় তার সাথে সাথে কি হবে, বায়ারের পরিমাণ একটু কমবে। আর এই দুজনের ইন্টারসেক্টেই কি হয়, হ্যাঁ, প্রাইসটা সেট হয়। তো সেইটা আবার দেখবো আমরা কিভাবে সেট হচ্ছে। দেখো এখানে আমরা দেখলাম কি আমাদের সাপ্লাই গ্রাফটা কিরকম থাকে, এটা। আর আমাদের ডিমান্ড গ্রাফ যেটা ছিল সেটা কিরকম থাকে, মানে সেলার যে গ্রাফটা, এটা। ওকে, তো আচ্ছা এটা একটু উল্টো ভাবে করে নিই, কারণ সেলটা সবসময় যখন হয় আমাদের স্টক মার্কেটে আমরা রেড কালারে দেখি, তাই না? তো সেলারটা আমরা রেড কালারে করছি, আর বায়ার যেটা থাকবে সেটা আমাদের মানে বাই করবো যারা এখানে। তো এই জায়গাটায় এখন আমাদের কোনো শেয়ারের প্রাইস চলছে। তো ধরে নিচ্ছি এটা আমরা 10, 15, 20, 25, ঠিক একইভাবে এটা আমরা করে নিচ্ছি। এবার এই যে পয়েন্টটা আছে এটাকে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলবো। এখানে আমাদের যেটা প্রশ্ন থাকছে, এই পয়েন্টে কি সবসময় মার্কেটে থাকে? এই সময় এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু সবসময় থাকে না। তো এই পয়েন্টটা চেঞ্জ হয়। চেঞ্জ কখন হবে, যখন একটা স্টকের ব্যাপারে কোনো নিউজ আসবে মার্কেটে। তো আমরা প্রথমে যেই নিউজগুলো নিয়ে আমরা মানে যেই গুলোর নিয়ে কথা বলে সেটা কোম্পানির আভ্যন্তরিক কিছু ঘটনা। তো প্রথমে এখানে একটা ঘটনা দিচ্ছি, দেখো আমাদের প্রথম যে এক্সাম্পলটা থাকছে, ধরো একটা আমাদের এক্স লিমিটেড উইন এ অর্ডার অফ 500 কোটি টাকা। তাহলে এখানে এক্স লিমিটেড যদি 500 কোটি টাকা কোনো একটা অর্ডার পায়, তো এখানে এই যে এফেক্টটা আমরা যদি এখানে বাই সেল নিই, বায়ার অ্যান্ড সেলার, এখানে মেন্টালিটি বা এফেক্টের উপর কি আসবে? প্রথমত যারা বায়ার আছে তাদের মাথায় একটা স্টেবল কি আসবে, যে এখন স্টকটার যেহেতু একটা মার্কেটে নিউজ আসছে, তাহলে কি হবে, স্টকের প্রাইসটা আপ হবে, এই টাইম আমি ইনভেস্ট করবো। তাহলে এখানে বায়ার কি করবে, না মার্কেটে এন্ট্রি করতে থাকবে। আর ওপর থেকে সেলার কি বলবে, সেলার ভাববে যে এই টাইমটা যদি আমি শেয়ার, যেহেতু নিউজ হচ্ছে, এই নিউজটা কিন্তু বোথ মানে যারা বাই মেন্টালিটি আছে এবং যারা যে সেলার আছে, মানে আমরাই বায়ার আমরাই সেলার, তাই না? তো আমাদের মধ্যে যখন আমরা বাই সিলেক্ট করবো, সেখানে কিন্তু বাই বা সেলার আমরা সিলেকশন করি। তো এই নিউজটা কি হয়, এই নিউজটা আমাদের যে মেন্টালিটি থাকে সেখানে কিন্তু বাই অপশনেরটাকে ক্লিয়ার করে, সেলটাকে কম করে। ওকে, কিন্তু আমাদের সকলের কি ধারণাটা একই? আমাদের মধ্যে এখানে কোটি কোটি বায়ার আছে, তাই না? মানে কোটি কোটি আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে খালি 10 কোটি টাকা মানে 1 কোটির উপরে ডিম্যাট অ্যাকাউন্ট আছে। তো এইভাবে তো প্রত্যেকের কিন্তু মেন্টালিটি বা টেন্ডেন্সি বলো বা ভিউ বলো সবকিছু আলাদা। তাহলে তো এখানে সেলার চাইবে আমি পজিশন হোল্ড করবো, মানে আমার কাছে এখন বেচবো না। বাট সবাই কি এরকম চায়? তো এখানে কি হয়, কিছু বায়ার বলবে যখন প্রাইসটা আপ ট্রেন্ডে যাবে, এবার এখানে কি হলো, একটা ডিসব্যালেন্স সিলেক্ট হলো, মানে ডিসব্যালেন্স ক্রিয়েট হলো। এই ডিসব্যালেন্স ক্রিয়েট কে করলো, না এই মার্কেটে আসা এই নিউজটা। ওকে, আর এটাকে আমরা বলবো ভলাটিলিটি। ভলাটিলিটি আমার অ্যাকচুয়ালি উচ্চারণটা খুব কম হয়। তো ঠিক আছে, তো এখানে একটা নিউজ মার্কেটে আসলো, যেটা কি হচ্ছে, এই পুরো যেটা ব্যালেন্সিং ফিগার ছিল মার্কেটে সেটাকে কিন্তু ডিস্টার্ব করলো। এবারে এখানে যেহেতু বায়ার এগ্রেসিভ হচ্ছে, মানে বায়ার কি চাইবে, বেশি প্রোডাক্ট কিনতে। তো এখানে কিন্তু তাহলে কি হবে, আমাদের বায়ারের যে গ্রাফটা ছিল, এখান থেকে বায়ার এখন বেশি পরিমাণ কোয়ান্টিটি কিনবে, মানে যেটা বায়ার এখানে যাচ্ছিল সেখানে বায়ার কোথায় চলে আসবে, এখানে আসবে। ওকে, তাহলে কিন্তু সেলার পজিশন কি থাকছে, সেলার বলছে আমি সেল করবো না, আমি ফিক্সড আছি। কারণ কি, আমিও জানি কোম্পানির শেয়ারটা প্রাইস ইন ফিউচার বাড়বে, কারণ কোম্পানি অর্ডার পেয়েছে। ঠিক আছে, তাহলে কি হবে, সেলারের পজিশন হোল্ড করবে, কিন্তু বায়ার চাইবে কোয়ান্টিটি বেশি বাই করতে। তো এখানে কিন্তু বায়ার তখন বলবে, সেলার বলবে যে আমাকে আরো বেশি পয়সা দিতে হবে, মানে
যেই কারণ আমি প্রথমে বললাম যে আমরা যারা প্রত্যেকের কিন্তু মেন্টালিটি আলাদা, এখানে অনেক কোটি কোটি ইউজার আছে, প্রত্যেকের ভিউ পয়েন্ট আলাদা। তো এখন তাহলে শেয়ারের প্রাইসটা কত হয়ে গেল, শেয়ারের যে ভ্যালু মানে প্রাইসটা যেটা ছিল সেটা ছিল 20 টাকা থেকে, যেহেতু ডিমান্ড ইনক্রিজ হলো তাই জন্য প্রাইস চলে আসলো কত আমাদের এখানে, তাহলে 25 টাকা এখানে করে নিচ্ছি, তাহলে 25 টাকায় চলে আসলো। এবারে ব্যাপারটা হচ্ছে এই যে 25 টাকা শেয়ারের প্রাইস, তাহলে আগে কত ছিল, 20 টাকা ছিল একটা প্রাইস, মানে এক্স লিমিটেডের একটা শেয়ারের প্রাইস কত টাকা ছিল, 20 টাকা। মার্কেটে একটা নিউজ আসলো কি না, কোম্পানির 500 কোটি টাকার একটা অর্ডার পেয়েছে, আর তার সেন্টিমেন্টাল এফেক্ট কি হলো, বায়ার চাইবে বেশি বিক্রি করতে, মানে বেশি ক্রয় করতে কিনতে, আর সেলার চাইবে নিজের পজিশন হোল্ড করতে। কিন্তু এখানে সেলার আর বায়ারদের মেন্টালিটি কিন্তু সকলের, মানে আমাদের এখানে এত মিলিয়ন্স মিলিয়ন্স ডিমান্ড এখন আছে, মিলিয়ন্স মিলিয়ন্স ইউজার আছে, প্রত্যেকের কিন্তু মেন্টালিটি সমান নয়। তাহলে এবার কি হলো, এখানে যে প্রাইসটা এখন হয়ে গেল 20 টাকা থেকে ইনক্রিজ হয়ে 25 টাকা, তাই তো? তো এই যে 25 টাকাটা হয়ে গেল, এখানে কিন্তু অনেক সেলার যারা থাকবে তাদের, যারা 20 টাকাতে নিজের শেয়ারটা মানে নিজের হোল্ডিংটা ছাড়তে চাচ্ছিল না, তারা যখন প্রাইস 25 টাকা দেখলো, তো তারা তাদের প্রফিট বুকিং এর জন্য তারা কিন্তু 25 টাকাতে ছেড়ে দিল। তাহলে এই জায়গা তখন আমাদের এই যে আমাদের মার্কেটে ব্যালেন্স ছিল সেটা চলে আসলো, সেটা শিফট হয়ে গেল কত দিকে, 20 থেকে 25 টাকা। আর এখানে প্রাইসের যে ভ্যারিয়েশনটা কত হয়ে গেল, 5 টাকা ভ্যারিয়েন্স হয়ে গেল। এবার আমাদের যে কোশ্চেন থাকছে, এই যে 5 টাকা চেঞ্জ হলো, এই 5 টাকা চেঞ্জটা কি আনলিমিটেড, মানে একদিনে কি প্রাইসটা যতটা খুশি মানে শিফট করতে পারে? তো সেরকম কিন্তু সেখানে কিন্তু একটা লিমিটেশন আছে। এই লিমিটেশনটা থাকে 5% টু 5%, 10% আর একটা 20%। এটা আমি আগের দিনও বলেছিলাম, এটা হচ্ছে আমাদের প্রাইস ব্যান্ড, যেটা আমাকে কোম্পানিকে সেবিকে জানাতে হয় ফর্মাল লেটার দিয়ে, যে এখানে কি হয়, এই যে দেওয়া থাকে এটা লিকুইডিটি বাড়ে, অর্থাৎ আজকে যত এখানে যদি আমাদের সার্কিট যেটা বলে আপার সার্কিট লোয়ার সার্কিট, এখানে যদি কোম্পানি 5% ফিক্স করে দেয়, তাহলে 5% পরে কি হবে, আর কেউ এখানে তখন সেলার থাকবে না আর, ঠিক আছে? মানে আমরা সেল করতে চাই, সেল করতে পারবো, কিন্তু সেখানে আপার সার্কিট থাকে, প্রাইসটা ওই লেভেলের থেকে যাবে না, প্রাইসটা ফিক্সড হয়ে যাবে না, ওর থেকে বেশি প্রাইস চেঞ্জ হবে না। তো সেখানে সেম প্রাইসটা ফিক্সড হয়ে যাবে, এবার এই প্রাইসের মধ্যে আমরা ট্রেড করতে পারি। তাহলে একটা পজিটিভ নিউজ কি করলো না, শেয়ারের প্রাইসকে ট্রিগার করলো। ঠিক একইভাবে যদি একটা নেগেটিভ নিউজ আছে, তো নেগেটিভ নিউজ কি হতে পারে, তো সেটা আমরা এবার দিয়ে কথা বলবো। দেখো, এক্স লিমিটেড Q2 result published with a 20% growth, profit growth, পিচি। তাহলে এই যে নিউজটা আসলো, আমরা কিন্তু এখন কোম্পানির যে আভ্যন্তরীণ নিউজ গুলো আছে সেইগুলো নিয়ে কথা বলছি, ঠিক আছে? তাহলে আমাদের এখন যে নিউজটা আসছে সেখানে নিউজে বলা হচ্ছে যে কোম্পানির প্রফিটেবিলিটি 20% ডাউন হয়েছে। তাহলে কোম্পানি যদি প্রফিটেবিলিটি 20% ডাউন হয়, তাহলে সেখানে যদি মার্কেট সেন্টিমেন্টে যায়, তাহলে এখানে কি করবে না, সেলার চাইবে বেশি পরিমাণ সেল করতে, সেলার চাইবে বেশি পরিমাণ সেল করতে, তাহলে এখানে সেলার পজিটিভ হয়ে গেল। অপরদিকে আমাদের বায়ার যারা থাকবে, মানে আমাদের মেন্টালিটি, বায়ার বলবে যে কোম্পানি তো 20% প্রফিট ডিক্লাইন হয়েছে, তাহলে আমি কোম্পানির শেয়ারটা বাই কেন করবো? তাহলে এখানে কিন্তু বায়ার নিজের পজিশন হোল্ড করতে পারে, বা বায়ারের পরিমাণ, বায়ার কনভার্ট টু সেলার, মানে বায়ারের পরিমাণ কমে যাবে, তাই না? তাহলে এখানে কিন্তু তখন বায়ারের পরিমাণ নেগেটিভ আছে। ঠিক একইভাবে আমরা যদি এটাকে প্লট করি, আমাদের যে ডিমান্ড গ্রাফটা ছিল, তাহলে এই যে কোম্পানিটার শেয়ার যেটা 20 টাকা থেকে বেড়ে 25 টাকা হয়ে গেল, এখন মার্কেটে নিউজ আসলো সেম কোম্পানির নেক্সট কোয়ার্টারে, মানে 3 মাস পরের কথা বলছি, যে 20 মানে বা সামনের কোয়ার্টার রেজাল্ট আউটই বলছে 20% প্রফিট ডাউন হয়েছে। তাহলে এখন আমাদের কি ছিল, এটা ছিল আমাদের বায়ারের গ্রাফ, এই সরি এটা সেলার, তাই তো? হ্যাঁ, এটা সেলারের গ্রাফ, আর এই ছিল আমাদের
বায়ার। তাহলে এখন মার্কেটে যে নিউজটা আসছে সেটা হচ্ছে এক্স লিমিটেড কিউটির রেজাল্ট যেটা করেছে 20% ডিক্লাইন। তাহলে আমাদের একটা এফেক্ট দেখতে পাচ্ছি। এফেক্ট দেখলাম আমাদের বায়ারের পরিমাণ কিন্তু মেন্টালিটি ভাবে কমে যাবে, আর সেলার কি হবে এগ্রেসিভ হয়ে যাবে। ওকে, তো এটাকে আমরা বুল বিয়ার মার্কেটের সাথে যেটা আমরা বলি, যখন বায়ার থাকে তখন আমাদের বুল বলবো, মানে বুল মার্কেট বলবো, আর যখন ডাউন হবে তখন হচ্ছে বিয়ার মার্কেট বলবো। তো এবার তাহলে এই সিচুয়েশনে কি হবে না, বায়ার চাইছে, সেলার চাইবে বেশি বেশি কোয়ান্টিটি সেল করতে, তাই না? তাহলে সেলার কি চাইবে নিজের কোয়ান্টিটি, যেখানে আমরা এখানে পয়েন্টটাকে আমরা বলেছিলাম ইন্টারসেক্ট করেছে। তো এবার সেলার কি চাচ্ছে, সেলার চাচ্ছে বেশি পরিমাণ সেল করতে। মানে আগে যেটা আমরা যদি কোয়ান্টিটি দিই 5, 10, 15, 20, 25, 30, 35, তো আগে যেটা 20 ইউনিট সেলার সেল করতে চাচ্ছিল, তো এখন সেটা কি করবে, সে করলো 25% বা 25 ইউনিট সেল করবে। ঠিক আছে, কিন্তু বায়ার কি বলছে, বায়ার বলছে আমি আমার পজিশন হোল্ড রাখবো বা কমবো। আমি এখন যেটা প্রথমে ধরে নিচ্ছি যে বায়ার নিজের পজিশনটা স্টেবল রাখছে। তাহলে নিজের পজিশন যদি স্টেবল করে আর কোম্পানি যদি মানে বায়ার যদি বেশি পরিমাণ বাড়বে, তাহলে কি হবে, আমরা কোথায় পাবো ইন্টারেস্ট রেট, এখানে। তাহলে এখন প্রাইস কোথায় চলে আসবে, ডাউন হয়ে এই জায়গায়। তাহলে এখন প্রাইস চলে আসবে কোথা থেকে, 25 থেকে, মানে আমার যেটা 20 ছিল প্রাইসটা প্রথমে যে আমরা এটা নিয়েছিলাম, তো এখন কিন্তু প্রাইস ওখান থেকে কি হলো, ফল হয়ে চলে আসলো কত, 15 টাকাতে। তাহলে আমাদের এখন যে প্রাইসটা চলে আসলো সেটা 20 টাকা থেকে ডাউন হয়ে চলে আসতো কত, 15 টাকা, তাই না? তাহলে এখানে কিন্তু 5 টাকা পার শেয়ারে ডাউন হয়ে গেল। তাহলে এখানে কিন্তু তাহলে শেয়ার প্রাইসটা যেটা ডিপেন্ড হচ্ছে সেটা আমরা কারা করছি, আমরা সেটা সিলেকশন করছে বায়ার অ্যান্ড সেলারের সেন্টিমেন্ট, আর তার সাথে থাকছে কোম্পানির নিজস্ব কিছু নিউজ। তো এইভাবে আমরা একের পর এক যখন মার্কেটে নিউজ আসে সেই নিউজগুলোকে আমাদেরকে অ্যানালিসিস করতে হবে যে এই যে নিউজটা আছে এটা বায়ার এবং সেলার, যে যারা কিন্তু মানে যেই বায়ার আর সেলার কিন্তু আমাদের মধ্যেই আছে, আমরাই বায়ার আমরাই সেলার, তাই না? তো আমরা রিটেল সেলার বা রিটেল বায়ার ছোট মানে কোয়ান্টিটি আমরা কেনা বেচা করি। তো এই যে নিউজটা সেটা বায়ার এবং সেলারের সেন্টিমেন্টে কিরকম ভাবে এফেক্ট করছে তার উপরে কিন্তু ডিপেন্ড করবে। তো কিছুদিন আগে আমাদের একটা ঘটনা ঘটেছিল, আমরা সবসময় রিয়েল এক্সাম্পল নিয়ে কথা বলবো যাতে আমাদের ভিউটা ঠিকঠাক হয়। আর এখানে কিন্তু আমি কোনো শেয়ার রেকমেন্ডেশন করবো না। আমাদের যেটা বেসটা আছে, যেখানে আমরা ভিত্তি করে কোনো একটা স্টককে আমরা কি করবো, কোনটা ভালো স্টক কোনটা খারাপ স্টক, কোন নিউজটা কাকে এফেক্ট করবে, বায়ারকে এফেক্ট করবে সেলারকে এফেক্ট করবে, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। তাহলে এখানে আমরা চলে যাচ্ছি কোথায়, একটা কিছুদিন আগে একটা নিউজ এসেছিল, যখন প্রথম পাকিস্তান আর ইন্ডিয়া, মানে পাকিস্তান যখন ইন্ডিয়ার এই কিছুদিন আগে যে একটা যুদ্ধের মতো সিচুয়েশন চলে আসছিল, তো সেদিন আমরা দেখছিলাম, তারপর থেকে আমরা কি দেখেছি, কে বলতে পারবে কোন ইন্ডাস্ট্রিতে বেশি এফেক্ট হয়েছে? ঠিক আছে, তো আমরা একটা সিচুয়েশন নিচ্ছি এবারে জিও পলিটিক্যাল। তো এতক্ষণ কোম্পানির অভ্যন্তরীণ নিয়ে কথা বলছি, এবারে আমরা একটা সিচুয়েশন নিচ্ছি যে ওয়ার সিচুয়েশন। তাহলে কোনো একটা দেশের, ঠিক আছে, তো এইটা আমাদের ওয়ার্ল্ড ধরে নিচ্ছি, এটা একটা কান্ট্রি, C1, C2, এখানে C3, এখানে C4। তো আজকালকার যুগে আমরা প্রত্যেকটা কান্ট্রির সাথে যুক্ত, কিভাবে যুক্ত, ট্রেডের মাধ্যমে, ট্রেড ডিল মাধ্যমে, ইন্টারন্যাশনাল ট্রেড, এক্সপোর্টের মাধ্যমে, ইম্পোর্টের মাধ্যমে। তো সকলের সাথে সকলে আমরা যুক্ত, এবং আমাদের কি হয়, কোম্পানির কিছু র মেটেরিয়াল আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, কিছু ফিনিশ প্রোডাক্ট বা প্রোডাক্ট আমরা বাইরে এক্সপোর্ট করে থাকি। এখন যদি এখানে এই কোম্পানির মানে এই দুটো দেশের মধ্যে যদি যুদ্ধ লেগে যায়, তাহলে এখানে যে দেশটা থাকবে তার ইফেক্ট কি হবে, এর টোটাল এয়ার স্পেস বন্ধ, এর ইকোনমিক ক্রাইসিস হয়ে গেল। তো তারপর কি হবে, এই টোটাল যে মানে কান্ট্রির যে সিস্টেম সেটা ব্রেকআপ হয়ে গেল। তো এই যে সিচুয়েশন, একটা ওয়ার সিচুয়েশন আসলো, এখানে একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। এখানে কিন্তু এখানে যে স্টক, এই যে দেশের শেয়ার গুলো থাকবে সেই শেয়ারে কিন্তু সমস্ত, এবারে এখানে যে সেলার থাকবে বা বায়ার থাকবে যারা কি করবে, মানে সেলার যারা থাকবে তারা এগ্রেসিভ হয়ে যাবে।
এবার একটা দেশের শেয়ার কি একটা দেশের শুধু জনতাই মানে যারা মানে সিটিজেনশিপ আছে তারাই কি পারচেস করে? তো সেরকম কিন্তু ব্যাপার না। আজকে গ্লোবালাইজেশন যুগে একেকটা মানে ধরুন আমাদের ইন্ডিয়ার দেশের স্টকের কথা বলছি। তো আমাদের ইন্ডিয়ার দেশেতে অন্যান্য বিভিন্ন কান্ট্রি থেকে ইনভেস্ট করা হয়। যেখানে ফরেন যেটা আমরা এফআই বলে থাকি, ঠিক আছে? ফরেন ইনভেস্টর। তো ফরেন ইনভেস্টর কিন্তু খুব মানে ওরা কি করে? ওরা প্রফিট করবে। যখনই দেখবে কোনো একটা সিচুয়েশন খারাপ আসবে বা ওদের দেশে কোনো একটা ভালো অপরচুনিটি দেবে, তো সেখানে কিন্তু আমাদের এই সেলিং বাইং অপশনে একটা হিউজ পরিমাণে রেস লেগে যাবে এবং সেখানে দেখবো আমরা এক দিনে ইন্ডেক্স 1% এরকম ভাবে চেঞ্জেস হচ্ছে। আর সব থেকে বেশি ইন্ডেক্সে আমরা দেখি চেঞ্জেস এর ব্যাপারে আর এই যখন আমাদের এক্সপায়ারি গুলো থাকে। তো সেই সব ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। বা তার আগে যারা আমরা নতুন আছি বা যারা আমরা ট্রেডিং করে লস করছি, তো একটু মাইন্ডসেটটা আমাদের চেঞ্জ করে একটু ব্যাকে আসা, তাহলে কি হবে? আমরা রিসেট করতে পারবো নিজেদেরকে। তাহলে এই ওয়ার্ল্ড সিচুয়েশনে আমাদের বলতো কোন কোন ইন্ডাস্ট্রির উপর এফেক্ট আসবে? প্রথমত আমরা অনেকেই স্টক মার্কেটের সাথে যুক্ত আছি। তো এখানে আমরা যেটা জানি ডিফেন্স সেক্টর গুলো, ডিফেন্স সেক্টরের স্টক কি হয়েছে? এই যুদ্ধ থাকার জন্য 30% টু 50% হাই, তাই না? ওকে। এবার আস্তে আস্তে এখন কি হচ্ছে? মোটামুটি এটা প্রথম যে টেনশনটা ছিল ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, তাহলে এতে কি হতো? ইন্ডিয়া বেশি এফেক্ট হতো। আর ইন্ডিয়ার যত ডিফেন্স সেক্টর গুলো ছিল তাদের কি হতো? প্রোডাকশন মানে গভর্নমেন্ট তাদেরকে সেলফ ডিপেন্ড হওয়ার জন্য বেশি ইন্সপিরেশন হতো এবং তাদের সেল ভলিউম গুলো ইনক্রিজ হতো। সেই জন্য আমাদের কি হয়েছিল? ডিফেন্স স্টক গুলো হিউজ পরিমাণে গ্রোথ করেছিল। আস্তে আস্তে এখন সেখানে প্রফিট বুকিং আসছে কিছুটা, কারণ কি হচ্ছে? এখন আমাদের জিও পলিটিক্যাল সিচুয়েশন কিন্তু স্টেবল আছে। তো সেই জন্য আমাদের কান্ট্রির কথা বলছি, যেখানে ইন্ডিয়া পাকিস্তানের এখন বর্ডার মোটামুটি শান্ত আছে। তো সেই জন্য শেয়ারগুলো এখন প্রফিট বুকিং চলছে। কিন্তু তবু কি মানে তাও কিন্তু যেহেতু গ্লোবাল ওয়ার সিচুয়েশনটা কিন্তু এখনো স্টেবল হয়নি, তাও কিন্তু সেই জন্য কি হয়েছে? আমাদের কিন্তু এখন ডিফেন্সের স্টক গুলো এখনো অনেকটাই হাই আছে যদি কম্পেয়ার টু 1 ইয়ার। তাহলে এই যে সব নিউজ গুলো কিন্তু আসে, এই নিউজ গুলো কিন্তু স্টক মার্কেটের প্রাইসকে অনেকটা এফেক্ট করবে। আর এই কারণে কিন্তু স্টক মার্কেটটা খুবই রিস্কি ইনভেস্টমেন্টের জায়গা, কারণ এখানে কিন্তু মার্কেট যে চেঞ্জ ওভার আসবে, মার্কেটে যে কখনো কোনো একটা ক্রাশ চলে আসবে, সেইটা কিন্তু আমাদের পোর্টফোলিওটাকে পুরোপুরি শেষ মানে একদম অনেকটা পরিমাণ ডিপে মানে ডিপ ডাউন করাতে পারে। তো তাই স্টক মার্কেট একটা খুব ঝুঁকিপূর্ণ জায়গা। আর এখানে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট করার সময় খুবই সতর্ক থাকতে হবে। আর আমি কোনো রকম শেয়ারকে রেকমেন্ডেশন করবো না, বাট আমরা এরকম এক্স ওয়াই জেড কোম্পানির স্টক নেবো যেখানে থাকবে কিন্তু কোনো একটা রিয়েল কোম্পানির ডাটা, বাট কোম্পানির নামটা হাইড থাকবে। আমরা সেই ডাটাকে নিয়ে অ্যানালিসিস করবো, সেই ডাটাকে নিয়ে বোঝার চেষ্টা করবো যাতে আমাদের বেসটা ক্লিয়ার হয় এবং আমরা একটা প্রো ইনভেস্টর হতে পারি এবং আমাদের যাতে ওয়েলথ ইন ফিউচার জেনারেট করতে পারি। তো ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করো, শেয়ার করো। আর যার যেমন কোশ্চেন থাকবে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তাহলে সেই কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আসলে অনেকদিন হলো পড়াশোনার জগৎ থেকে বাইরে, তো তাই অনেক কিছু ভুলে গিয়েছি, অনেক কিছু মনেও আসছে না। তো সেখানে অনেক আমার ভুল থাকতে পারে। আর তোমরা একটু আমাকে গাইড করো যে কোন কোন জায়গাগুলো মিস করছি, কোন কোন পয়েন্টটা ভুল বলছি। তো সেগুলো তাহলে আমি কি করবো? আরো কারেকশন করার চেষ্টা করবো, ঠিক আছে? আশা করি তোমাদের সবাই এই ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করো। নেক্সট দিনের টপিক যেটা আমাদের থাকবে, তো আজকে আমরা দেখো কি কি মোটামুটি এখন অব্দি আমরা যেসব যেই যে ব্যাপারগুলো কভার করছি সেটা একবার রিক্যাপ করে নেবো। তো কালকে আমরা যেই সব টপিক নিয়ে কথা বলেছিলাম, 1 নম্বর ছিল আমাদের শেয়ার কি, হোয়াট ইজ স্টক মানে শেয়ার। তাহলে আমাদের শেয়ার কি ছিল? শেয়ার ছিল কোম্পানির একটা ছোট্ট মালিকানা, তাহলে এই পার্ট অফ ওনারশিপ। ওকে। তারপরে আমরা কি শিখেছিলাম কালকে? কিছু মনে আছে? আচ্ছা ঠিক আছে, ভিডিওটা দেখে নিও। তো ওখানে যে পয়েন্টগুলো আমরা আলোচনা করেছিলাম, যে একটা কোম্পানির স্টকটা থাকবে, হোল্ডিং প্যাটার্নটা আমরা শিখেছিলাম, তাই না? তো আমাদের কোম্পানির হোল্ডিং প্যাটার্ন, তাই তো? হোল্ডিং প্যাটার্ন আমরা কি কি শিখেছিলাম? যে ফরেনার প্রোমোটার হোল্ডিং, তারপর মিউচুয়াল ফান্ড হোল্ডিং, তারপর এফআই, তারপর ডিআই, তারপর রিটেলার, ঠিক আছে? আর 3 নম্বরে আমরা শিখেছিলাম যে মার্কেটের মার্কেট ক্যাপ,
মার্কেট ক্যাপ কি, নাম্বার অফ শেয়ার ইন্টু কারেন্ট প্রাইস, আউটস্ট্যান্ডিং শেয়ার, ঠিক আছে। তো এখানে চলে আসছে আমাদের কি ছিল, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ আর মাইক্রো ক্যাপ হলো। আর আমরা এখানে আজকে যেগুলো আলোচনা করলাম, তাহলে মার্কেটে কোন কোন প্লেয়ার থাকে, একটা বাই একটা সেল। আমরা কিন্তু যখনই অ্যাপসে খুলি আমরা কি দেখতে পাই, আমাদের কাছে যে অপশনগুলো থাকে বাই অ্যান্ড সেল, ঠিক আছে। আর এই বাই সেলটা কি, এই পার্সন, তাই তো, এটা তুমি আমি সবাই, আমরা সবাই বায়ার অ্যান্ড সেলার, আমাদের মধ্যে দুটো অপশন থাকে আমাদের ফোনেতে। তাহলে মার্কেট নিউজ বা সিচুয়েশন আমাদেরকে, আমাদের মেন্টালিটিকে চেঞ্জ করে দেয়, শিফট করে বায়ার বা সেলার। ওকে, তো আমাদের মেন্টালিটিকে স্টেবল রাখতে হবে, কারণ এই আমাদের যতক্ষণ আমরা মেন্টালিটি স্টেবল হবো মার্কেটে, মাইন্ডসেটটা যতক্ষণ ঠিক করবো, তখন কিন্তু এই বায়ার থেকে সেলের যে শিফটিংটা সেটা খুব ফ্ল্যাকচুয়েট করবে, খুব সুইচিং করবে। আর তার ফলে কি হবে, আমরা ঘন ঘন ট্রেড নেবো, আর আমরা লসও বুকিং করবো, তার সাথে চার্জেসও বুকিং করবো। তো এই মাইন্ডসেটটা আমরা তখনই আমরা ট্রিগার করবো, যে নিউজটা আসবে সেই নিউজটাকে আমরা ভালো করে অ্যানালাইসিস করবো এবং সেই নিউজটাকে নিয়ে একটু দেখবো। এখন এআই এর যুগ, ঠিক আছে। আমি যে সব কথা বলবো, আমি সম্বন্ধে তোমাকে সবকিছু শিখিয়ে দেবো, এটা আমার পক্ষে সম্ভব নয়। আমরা ইভেন আমাদের যে স্টক মার্কেটে যেটা স্ট্যান্ডার্ড গ্রোথ, মানে স্ট্যান্ডার্ড যেটা মিউচুয়াল ফান্ড বলো, যা আমাদেরকে আর্নিং দেয়, সেটা 18% ম্যাক্স। তো সেখানে যদি আমরা মান্থলি করি, মান্থলি 1.8 বা 6 এর মতো সামথিং কিছু আসবে, ঠিক আছে, 1.6 এর মতো আসবে। তো এটা মান্থলি টার্গেট থাকে। আর সেখানে আমরা প্রথমে ঢুকে ডেইলি 1% 2% কথা চিন্তা করি, তাই না। তো এইসব মাইন্ডসেট গুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু আমরা সাকসেসফুল ইনভেস্টর হতে পারবো। কারণ যত বেশি আমরা, মানে যত আমাদের মেন্টালিটি স্টেবল করবো স্টকেতে, সেটা কিন্তু আমাদের প্লাস পয়েন্ট, ঠিক আছে। আর আজকে আমরা যে নিয়ে কথা বললাম, বায়ার সেলার, মানে বায়ার আর সেলার শিফটিং কখন হয়, কিভাবে প্রাইস চেঞ্জেস হয় এবং এদের মধ্যে রিলেশনশিপ। আর কালকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো, তো সেটা আমরা আজ থেকে বলে নিচ্ছি। ওকে, তো কালকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো, যে একটা কি টপিক নিয়ে কথা বলা যায়, আমরা এখন কি কি জানি, আমরা জানি কোম্পানি কি, কোম্পানি, আচ্ছা। তো হ্যাঁ, আমরা এবার কোম্পানির ফান্ডামেন্টালস, মানে কালকে আমরা কথা বলবো কোম্পানির ব্যালেন্স শিট নিয়ে। তাহলে রেভিনিউ কি, হোয়াট ইজ রেভিনিউ। ওকে, এরপরের প্রশ্ন আমরা যেটা শিখবো আর কি, হোয়াট ইজ রেভিনিউটা কি শিখলো, অপারেটিং রেভিনিউ কি। এবার আমরা যেটা করবো আর কি, কোম্পানির যে কোয়ার্টারেল আউট হয়, মানে কালকে যে টপিক নিয়ে আমরা কথা বলবো, সেটা কোম্পানির যে ফাইন্যান্সিয়াল রেজাল্ট গুলো আছে, তাতে একটা থেকে পরপর যে জিনিসগুলো থাকে, সেটা আমরা 5টা বা 2টো কি 3টে ক্লাসে আমরা সেটা মানে ভিডিওতে আলোচনা করে নেবো। তো সেখানে আমাদের প্রথমে থাকে, যেটা থাকে রেভিনিউ থাকে, অপারেটিং রেভিনিউ, তারপর থাকবে এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স, ঠিক আছে। তো এখানে মাঝখানে আমরা ঢুকে নিচ্ছি, এখানে থাকছে আমাদের অপারেটিং এক্সপেন্স করলাম, এটা একটা অপারেটিং এক্সপেন্সটা উপরে থাকবে, ঠিক আছে, এটা 3 নম্বর থাকে। তারপরে আমাদের থাকবে গ্রস প্রফিট। এবার এখান থেকে আমাদের থাকবে 4 নম্বর টপিকে নেবো আমরা জিপি রেট, বোথ গ্রস প্রফিট রেট। তো এখানে আমরা কি করবো, এই সমস্ত ডাটাগুলো একটা কোম্পানির ডাটা নেবো, এবং সেখানে আমরা কিন্তু কোম্পানির নামটা হাইড করে রাখবো, বাট কোম্পানির যে ডাটাটা থাকবে সেটা কিন্তু রিয়েল, কারণ আমরা কোনো কোম্পানির কে রেকমেন্ডেশন করতে পারি না, বাট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কোম্পানির
ফান্ডামেন্টাল অ্যানালিসিস কি হয় সেই জিনিসটা শিখবো। তো আমরা কি করবো, লাস্ট 10 ইয়ার অর্থাৎ 2010 থেকে 2015 থেকে ডাটা নেবো, ঠিক আছে? 2015 থেকে আপ টু 2024, ঠিক আছে? এই যে গ্যাপটা থাকবে, এর আমরা কি করবো, একটা XYZ কোম্পানির রেভিনিউ, তারপরে অপারেটিং এক্সপেন্স, তারপরে থাকবে জিপি, এগুলো কিন্তু এখানে আমরা পরপর বসাবো এবং সেটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো কালকের যে টপিকটা থাকবে সেটা থেকে আমরা শুরু করব, কোম্পানির ফাইন্যান্সিয়াল রেজাল্ট আমরা কিভাবে স্টাডি করব। আর ভিডিওটাতে কিন্তু আমি ডিটেলস আলোচনা করবো, কারণ দেখো আমরা যখন কোনো কিছু নিয়ে পড়াশোনা করি, তাই না? আমরা যাই পড়াশোনা করি বা আমরা যখন আর্নিং করি, নিজের বিজনেস সেটা করি, তার জন্য আমরা অনেকটা টাইম ইনভেস্ট করি। কিন্তু স্টক মার্কেটে যখন আমরা আসি 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিটের একটা স্ক্রিপ্ট দেখে বা ভিডিও দেখে আমরা ইনভেস্টমেন্টের ডিসিশন নিয়ে নিই, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, কারণ যতক্ষণ না তুমি আমাদের স্কিলটা আমরা ডেভেলপ করতে পারবো, তো সেখানে কিন্তু আমাদের ডিসিশন গুলো অতটা মানে শার্প হবে না বা স্টেবল হবে না, ঠিক আছে? তো সেই জন্য হয়তো ভিডিওটা বোরিং লাগতে পারে, কিন্তু আমরা কিন্তু স্কিল গুলো অনেক ডেভেলপ করবো। তো আমার এই চ্যানেলে আমি আমার যে স্কিল গুলো আছে বা আমি যেগুলো ভুল করেছি সব জিনিসগুলো তোমার সাথে শেয়ার করবো। আমার ট্রেডিং, আমার পিএল, আমার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট সবই তোমার সাথে শেয়ার করবো, যাতে আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো তোমরা না করো। আর আমাদের এক্সাম্পল থাকবে রিয়েল ডাটা নিয়ে, অর্থাৎ কোনো কোম্পানির রিয়েল ডাটা নিয়ে আমি তোমাদের শো করবো, শুধু কোম্পানির নামটা আমি হাইড করবো। আর এখানে স্টক রেকমেন্ডেশন করবো না। তোমাদের সুবিধা হবে যে কোনো সেক্টর বা যে কোনো স্টককে একবার দেখে তার সম্বন্ধে একটা ধারণা বা নিজের কমেন্ট করার মতো একটা অবস্থায় আমরা চলে আসবো, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানেই থাক, পরের দিন আবার তোমাদের সাথে দেখা হবে। ভিডিও যদি ভালো লাগে একটু লাইক এন্ড সাবস্ক্রিপশন করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো। আর মেন্টালি স্টেবল একটু থাকো, মানে আমাদের মেন্টালি কি বলবো, হ্যাঁ, আমাদের মধ্যে যে বাই সেলের দুটো যে জিনিস আছে আর কি, বাই সেলের অপশনটা, তো এদেরকে ব্যালেন্স করে রাখতে হবে, এদেরকে বুঝতে হবে, ঠিক আছে? বাই করবো না সেল করবো, বাই মেন্টালিটি সেল মেন্টালিটি দুটো আমাদের মধ্যে আছে। তো এদেরকে কিন্তু এবার থেকে উইথ রিজন, মানে আমরা যে বাই করতে যাচ্ছি, ওয়াই কেন বাই করবো, তাই না? তো এই কোশ্চেনটা যেন আমাদের মধ্যে থাকে। আমরা কোনো একটা শেয়ারকে দুম করে সেল করছি কেন, প্রাইসটা ফল দেখে, তো সেলটা কেন করবো ভাই? তো সেই কোশ্চেনটা যেন আমাদের মধ্যে আছে। এই দুটো জিনিস কিন্তু আমাদের মধ্যে আনতে হবে। আর তার অ্যান্সারটা যত না স্যাটিসফ্যাকশন লেভেলে যায়, ততক্ষণ কিন্তু আমরা ডিসিশনটা স্টপ করবো। আমি লাস্ট কিছুদিন ধরে মানে এই 1 সপ্তাহ বলতে পারো, আমি মানে একদম অ্যাপসটা আনইনস্টল করে দিয়েছি। কারণ মানে রিয়েল টাইম প্রাইস দেখলে কি হয়, পুরোপুরি মানে আমাদের যেটা ডিসিশন মেকিং যে পাওয়ারটা থাকে সেটা অনেকটা কমে যায়। মানে অতটা স্টেবিলিটি আপনার আমার মধ্যে আসেনি, তাই না? না আমাদের যাদের মধ্যে চলে এসেছে তারা তো অনেক বড় বড় ইনভেস্টর হয়ে গেছে, কিন্তু আমরা এখনো শিখছি। তো সেখানে আমাদের কিন্তু একটু দেখে শুনে একটু শিখে তারপরে আমরা ডিসিশন নেবো, ঠিক আছে? তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, টাটা, বাই বাই। আর ভালো লাগলে ভিডিওটা কিন্তু একটু লাইক এন্ড সাবস্ক্রিপশন করে দাও। আর যারা তোমাদের বন্ধু যারা আছে, যারা মানে এখনো লস ট্রেডিং করেই যাচ্ছে, আবার চার্জেস পে করেই যাচ্ছে, তো একটু শেয়ার করে দিবে, তাহলে তাতে কি হবে, আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ধারণাটা কিন্তু আমি পুরোপুরি আইডিয়া ক্লিয়ার করতে পারবো না, কিন্তু আমি মানে কিছুটা আমাদের কিন্তু ডেপটা এই বিষয়ে, মানে এই স্টক মার্কেটের বিষয়টা আমাদের আর ধারণাটা একটু শার্প হবে। ওকে, টাটা।